এখন পার্শ্ব চরিত্রে অনেকে হয়তো বা একটু খোলামেলা কিংবা কমার্শিয়াল করেছে, দায়ভারটা আমার ঘাড়েই পড়েছে। এখন আমার কাছে যদি কেউ বোন কিংবা পার্শ্ব চরিত্রে নিয়ে আসে গুরুত্বহীন, সেটা তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। কথায় আছে না, যুগে যুগে যে ভালো মানুষের কদরটা একটু কম, তো আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে। তোমরা যদি এভাবে পা ধরে টেনে আমাকে নিচে নামাও, সো আমি কিভাবে আমার আসনে বসবো? এই খাম দিয়ে ভোট কিনে ইলেকশনে উইন করে, এটা কিন্তু শুরু হয়েছে জায়েদ এবং নিপুণের আমল থেকে। এমনভাবে সন্ত্রাসী শিল্পী এই ইন্ডাস্ট্রিতে তৈরি করে গেছে, কোনো এখানে নেত্রী তৈরি হবে না। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি, দেখেছি এবং খুব ইজিলি জয়ও করেছি। কোনো নতুন প্রডিউসার এই ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্ট করতে আসে, তাদের একমাত্র ভরসার স্থানটি হচ্ছে শাকিব খান। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন বিনোদন আড্ডায়। বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি শার্লিন, এবং আজ আমার সাথে আছে বিশেষ একজন অতিথি। কে আছেন? আমার সাথে আছেন একসময় বড় পর্দা কাঁপানো চলচ্চিত্রেও নায়িকা পলি। আপা, কেমন আছেন? খুবই ভালো আছি, আর আজকে বিনোদন আড্ডাতে এসে আরো ভালো লাগছে। আপা, যেহেতু আমি শুরুই করেছি যে একসময় আপনি পর্দা কাঁপিয়েছেন, এখন কেন বড় পর্দায় আপনাকে দেখতে পাচ্ছি না? এই মুহূর্তে মাঝখানে আমার একটু গ্যাপ হয়ে গেছে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। তো তোমরা তো নিশ্চয়ই দেখেছো, সাংগঠনিকভাবে আমি জড়িত ছিলাম বাংলাদেশ শিল্পী সমিতিতে, এবং বেশ ঘটা করে নির্বাচন করেছি। আমার কাছে অনেক স্ক্রিপ্ট আসে গল্পের বিভিন্ন, বাট আমার না ওরকম মনের মতো এখনো চরিত্র আমি পাইনি। আজকেও একজনের সাথে গল্প নিয়ে কথা বলার কথা, দেখি মনের মতো না পেলে তো আসলে কাম ব্যাক করে লাভ নেই। মনের মতো আসলে কোনগুলো হয় স্ক্রিপ্ট? মনের মতো বলতে যে আমি তো প্রধান নায়িকা ছিলাম, অনেক অনেক ক্যারেক্টার করেছি, আমার গুরুত্ব ছিল, দেখা গেছে পুরো গল্পটাই আমার উপর কেন্দ্রীয় চরিত্রে। এখন আমার কাছে যদি কেউ বোন কিংবা পার্শ্ব চরিত্রে নিয়ে আসে গুরুত্বহীন, সেটা তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। এক্ষেত্রে অবশ্যই বাছ বিচারের ক্ষেত্রে আমাকে অনেক মনোযোগী হতে হয়। সো শুধু গল্পটা দেখলেও আসলে হয় না। যখন যে মানুষটি কিংবা অভিনেত্রীটি অনেক বড় বড় প্রযোজক পরিচালকের ছবিতে কাজ করে আসবে, সে না, তার যদি প্রযোজকও পছন্দ না হয় কিংবা স্টোরি পছন্দ না হয়, পরিচালক পছন্দ না হয়, সে কিন্তু কাজ করে কমফোর্টেবল ফিল করবে না। সেই সাথে কো আর্টিস্ট সব কিছু মিলিয়ে আর কি হয় না আমার ক্ষেত্রে। যেটা শিল্পী সমিতি নির্বাচনের কথা বলছিলেন, আমরা সবাই আশা করেছিলাম আপনি জয়যুক্ত হবেন, জয়লাভ করবেন। তো পরবর্তী সময় দেখেছি অনেক অভিযোগ করেছেন আপনি, বিভিন্ন আপনার অপোনেন্ট যারা ছিল তাদেরকে নিয়ে অভিযোগ করেছেন, তারাও আবার পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আসলে কেমন ছিল নির্বাচনটা? আমার কাছে মনে হয় কি, পৃথিবীতে যদি কেউ হিংসার পাত্রী হয়ে যায়, জেলাসের শিকার হয়ে যায়, বিশেষ করে নারীরা যদি নারীদের শত্রু হয়, সেখানে জয়লাভ করা অনেক কষ্ট। তো আমার ক্ষেত্রে সেরকমই ঘটেছে। আমি আসলে যে পজিশনে ছিলাম, পাশ করাটা আমার খুব ইজি ছিল। আমি 2 ইয়ার্স শিল্পী সমিতির এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, প্রচণ্ড পরিমাণ কাজ করেছি এখানে। প্রত্যেকটা মিটিং এবং প্রত্যেকটা যে প্রোগ্রাম হয়েছে, আমার শরীরের উপস্থিতি মনে করিয়ে দেয় আমি কতটুক এখানে সময় দিয়েছি। কিন্তু সব কিছু বৃথা হয়ে যায় যখন মানুষের দিন শেষে হিংসার পাত্রী হই। ভালো মানুষের যেমন এই কথায় আছে না, যুগে যুগে যে ভালো মানুষের কদরটা একটু কম, তো আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে। খুব ব্যাড পলিটিক্সে আমি পড়ে গেছি। আমি বুঝতে পারিনি, আমি ইলেকশনের জাস্ট 2-3 দিন আগে বুঝেছি, তখন অ্যাকচুয়ালি করার কিছু আমার ছিল না। কিন্তু আমার আপ্রাণ একটা বিশ্বাস ছিল আমার ভোটারদের প্রতি, যে যে যাই পলিটিক্স করুক কিংবা পিছন দিয়ে কলকাঠি নাড়াক, আমি পাশ করব। কিন্তু হয় কি, সংখ্যাগরিষ্ঠ যখন বেশি হয়ে যায়, তখন কিভাবে আমি সফলতার মুখ দেখব?
আপু যেহেতু বলছিলেন যে হিংসার একটা বশীভূত হয়েছেন আপনি বা হিংসার মধ্যে পড়েছেন, নারীরাই নারীদের প্রতি হিংসা করে, সেই কথাটিও আপনি বলছেন। কি মনে হয় আসলে কোন নারী আসলে হিংসা করছে আপনাকে? আমি মনে করি যে চলচ্চিত্রে যে আমি ভোটগুলি পেয়েছি, 144টা ভোট আমি পেয়েছিলাম। আমাকে ফেল করানোর জন্য যখন এতগুলি মানুষ কাজ করেছে, তো মানুষ তো কিছু পরাজয় মেনে নেওয়ার পরও যে পরাজিত হয় সে কিন্তু জানে তাকে কারা পরাজয় মালাটা পরিয়েছে। সো আমি জানি কারা তারা। তো ম্যাক্সিমামই আমি দেখেছি যে নারীরাই সেখানে, এবং আমার সমসাময়িক অনেক নায়িকারাও আছে, নাম বলবো না তাদের। আমি শুধু তাদেরকে বলতে চাই যে নারী হয়ে তো নারীদের প্রতি মমতা বোধটা আরও বেশি থাকা উচিত, কিন্তু তোমাদের এই হিংসার পাত্রী আমি কেন হলাম দিন শেষে? আমি তো তোমাদের ক্ষতি করিনি, সবসময় তোমাদের ভালোবেসে এসেছি। আর এই যে আমি 2 ইয়ার্স কাজ করার আগ্রহ প্রকাশ করেছি, এটা তো আমার নিজের ইচ্ছায় না, দুটি প্যানেলই আমাকে চেয়েছে। সেক্ষেত্রে আমার মনোবল বেড়ে গেছে যে না, যেহেতু দুটি প্যানেল আমাকে চাচ্ছে তাদের সঙ্গী করার জন্য, সো হোয়াই নট, এখানে তো কাজ করার জায়গা আছে, কাজ করতে পারবো। আমি সেটা ক্যাপাবল ছিলাম, কিংবা আমি সেরকম পরিশ্রমী ছিলাম, কিংবা আমি আমার সফলতার দিক থেকে এখন যে পজিশনে আছি আমি আমার সর্বোচ্চ দিতে পারতাম শিল্পী সমিতিকে। কিন্তু তোমরা যদি এভাবে পা ধরে টেনে আমাকে নিচে নামাও, সো আমি কিভাবে আমার আসনে বসবো? আরেকটি অভিযোগ আপনি করেছিলেন, সেটা হচ্ছে টাকা দিয়ে আপনার অপোনেন্ট যারা ছিল তারা প্রার্থী কিনেছে বা নির্বাচনে জয়ী হতে চেষ্টা করেছে। এই যে অভিযোগটা, সেই অভিযোগটা আসলে কেন করেছিলেন? এইটা যখন আমি তো শিল্পী সমিতির মেম্বার আমি কবে হয়েছি সে ইতিহাসটা যদি আমাকে ছোট্ট করে বলতে হয়, আমি কিন্তু অসংখ্য ছবি করেছি মরহুম মিজু আহমেদের সাথে। অনেক ভালো একজন খল অভিনেতা ছিল, এবং আমার জীবন সার্থক যে আমি তার সাথে অনেক অভিনয় করতে পেরেছি। তার ইনকারেজে আমি আর কি শিল্পী সমিতির মেম্বারশিপ নেই। তো সে আমাকে বলেছিল তুমি এখানের মেম্বার হও। তো সেই সময় থেকে আমি নির্বাচনটা দেখে আসছি। আমি মিজু আহমেদ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, মান্না ভাই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, অমিত হাসান প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, সাকিব খান প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, এবং সর্বশেষ জায়েদ এবং নিপুণ, এই সবগুলি ইলেকশন আমার মানে এক্সপিরিয়েন্স আছে সচক্ষে দেখার। তো সেই সময় কিন্তু আমার জানা ছিল না যে এই খাম দিয়ে ভোট কিনে ইলেকশনে উইন করে। এটা কিন্তু শুরু হয়েছে জায়েদ এবং নিপুণের আমল থেকে। তো এটা আমি শুনে আসছি, যেহেতু আমি এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচন করেছি বিগত 2 ইয়ার্স আগে, তো তখন এতটা বুঝতে পারিনি যে আসলে কি হয় পলিটিক্স। বাট এবার যেহেতু আমি একটা বেশ গুরুত্বপূর্ণ পদে পার্টিসিপেট করার জন্য দাঁড়িয়েছি, তখন আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এটা কোনো মানে খুব ইজি রাস্তা না, এটা খুব হার্ড একটা জায়গা, ভেরি টাফ। মানে এখানে 500, 1000, 2000 টাকা বেশি পেলে আসলে সে পাল্লায় ভোটটা বেশি পড়ে। যার দরুন আপনারা দেখবেন যে এখানে যারা বেসিক্যালি চেয়ারগুলি কাদের পাওয়া উচিত, শিল্পী সমিতি। এটা তো শিল্পী কথাটার তাৎপর্য তো অনেক গুরুত্বপূর্ণ। এখানে আজকে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে যাদের নোন ফেস, আনাচে কানাচে বাংলাদেশের সবাই চেনে, কিন্তু তারা কি দেখেন আসে, কিংবা তারা কেন এটাকে ধরছে না, কিংবা কারণ তারা জানে এখানে একটা ব্যাড পলিটিক্স হয়। আমি অতটা জানতাম না যতটা আমি এবার জেনেছি। স্বচক্ষে আসলে আমার দেখার সৌভাগ্য হয়েছে কিভাবে কিছু সংখ্যাগরিষ্ঠ ভোটার বিক্রি হয়ে যায়। তাহলে কি টাকার কাছে আপনি হেরে গেলেন? হ্যাঁ, আমি টাকার কাছে পুরো পরাজিত। আর আমি অ্যাকচুয়ালি ওরকম ইলেকশন করতে চাই না, ওখানে ভালোবাসার কমতি হয়। টাকা দিয়ে তো সবকিছু বিচার করে না, দিন শেষে ভালোবাসাটা অনেক ঊর্ধ্বে। তো এখানে আমি হেরেছি, আমার মনে হয় আমি ঠিকই আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা, রোজিনা ম্যামও একটা অভিযোগ করেছিলেন যে তিনি যেই উচ্ছ্বাস নিয়ে আসলে ভোট কেন্দ্রে এসেছিলেন সেই সম্মানটুকু উনি পাননি। তো তার এই অভিযোগ নিয়ে আপনি কি বলবেন?
আমি তার পাশেই ছিলাম। তিনি সবাইকে জানিয়ে দিয়েছিল সে বডি চেক আপ করতে ইন্ডিয়াতে অবস্থান করছিল, এবং আমি তার পাশে যখন দাঁড়িয়েছিলাম, আমি তার জুনিয়র আর্টিস্ট, মানে আমি তার পরের জেনারেশন। সে তো কিংবদন্তি, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। তো তার প্রতি কিছু ভোটার, মানে তাদেরকে আমি ভোটার বলবো না, তারা নাম না জানা, অচেনা, কিভাবে ভোটার হয়েছে জানি না, তারা যে সম্মানের জায়গাটা আমি তার প্রতি দেখেছি আমাকে ব্যথিত করেছে। তো সে তখন আমাকে বলছিল যে তুমি দেখো আমি ভোট বেশি পাবো না, এরা হয়তো বা আমাদের কদর বুঝছে না। তো একটি মানুষকে সম্মানের আসন দিতে গেলে তাকেও সম্মানিত এক ব্যক্তি হতে হয়। তো নিশ্চয়ই যেসব ভোটাররা এখন এখানের সদস্য, তারা রোজিনা আপার যে উচ্চ আসনে অধিষ্ঠিত, তিনি একজন অভিনেত্রী, সেটার মূল্যায়ন করার ক্ষমতা কিংবা ওই এডুকেশন কিংবা ওই শিক্ষা তাদের ভিতর হয়তো নাই, কম আছে। রোজিনা ম্যামের সাথে কখনো অভিনয় করা হয়েছে? না, আপুর সাথে আমার কখনো অভিনয় করা হয়নি, না কোনো কাজ করা হয়েছে? কাজ করা হয়নি, কিন্তু আপুর সান্নিধ্যে আমি 2 ইয়ার্স, বিগত 2 ইয়ার্স ছিলাম। খুব কাছের থেকে তাকে আমি খুব কাছের থেকে তাকে আমি চিনেছি, কিংবা তার সাথে পথ চলার সুযোগ হয়েছে আমার। আচ্ছা, একটু আগে আপনি বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। তো তাহলে কি, যেহেতু আপনি নির্বাচনে জিততে পারেননি, জয়ী হতে পারেননি, তার মানে কি এটা ভালোর জন্যই হয়েছে, বা পরবর্তীতে কি আমরা আপনাকে আর দেখতে পারবো না নির্বাচনে? যখন আবার 2 বছর পর নির্বাচন হবে, তখন কি আপনি নির্বাচনে পার্টিসিপেট করবেন? বা এই যে শিক্ষাটা পেলেন আপনি, যে না, টাকার কাছে আসলে অনেক ভোটার যারা আর কি ভোট দিচ্ছে তারা হেরে যাচ্ছে, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি আপনি আগে থেকেই এরকম কোনো কিছু করে রাখবেন কি না পরবর্তীতে, যে না, যাতে করে এবার আমি জিততে পারি? আমার এক্সপিরিয়েন্স যদি আমাকে শেয়ার করতে হয়, যেহেতু আমি হচ্ছি বৃশ্চিক রাশির অনেক রাগী হয় এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়, এদের ভিতরে কিছু থাকে না। কিন্তু তো আমার কিছু অভিমত আছে, সেরকম যদি হয় ইলেকশনের ক্ষেত্রে, যেমন 2টি প্যানেল একটা ইউজ টাকা ইনভেস্ট করে এখানে পার্টিসিপেট করার জন্য কিংবা উইন হওয়ার জন্য। 2টি প্যানেলের প্রার্থী টোটাল 21 ইনক্লুডিং 42। এই 42 মেম্বার, মানে প্রার্থী, এক জায়গায় হয়ে কোরআনের উপর হাত রেখে যদি বলে যে আমরা কেউ কোনো ভোটারকে টাকা দিব না, এখানে কোনো খাম যাবে না, হ্যাঁ, উইদাউট মানিতে এখানে ইলেকশন হবে। হ্যাঁ, এবার আসেন, এই যে 2টি প্যানেলের যে টাকার একটা বিশাল অঙ্কের টাকা তারা ইনভেস্ট করে জিতার জন্য, সেই টাকাটা কিন্তু 50 লক্ষ 1 কোটিও হয়। মানে আমার যে পদটা ছিল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সেই পদটিতে যিনি উইন হয়েছে নিয়ার অ্যাবাউট 30 লাখ টাকা খরচ করেছে। তার মানে আরও আছে কয়টা বাকি? 20। তারপরে এই 20 জনই কিন্তু কিছু না কিছু ইনভেস্ট করে। আর প্রেসিডেন্ট সেক্রেটারির কথা তো আমি নাই বললাম। সো কি দরকার আমাদের শুধু এই ইনভেস্টে যাওয়ার? আমরা তো শিল্পী সমিতির উপকার করতে পারি। কিভাবে আমি বুঝিয়ে বলি। শিল্পী সমিতি ইজ এ নন প্রফিটেবল একটা সমিতি, এখানে কোনো বিজনেস নাই, কোথাও থেকে এখানে টাকা আর্ন হয় না। সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি, হৃদয়বান যারা আছে, তারা একটা বিশাল অঙ্কের টাকা এখানে ইনভেস্ট করে বিভিন্ন ক্ষেত্রে, তাদের ডোনেশনে শিল্পী সমিতিটা চলে। তাহলে আমরা 2টি প্যানেল যদি আমরা নেয়ার 50 লক্ষ টাকাই বাজেট করি, সে 50, আমাদের প্যানেল 50, তাহলে 1 কোটি টাকা হয়। কি হবে? এই 1 কোটি টাকা আমরা ফান্ডে রাখবো। কোন ফান্ডে রাখবো? শিল্পী সমিতির ফান্ডে রাখবো। এবার আমরা 42 জন কোরআন শপথ করব যে এখানে ইলেকশন হলে আমরা কোনো প্রার্থীকে টাকা দিব না, যারা হারবে তারা আল্লাহর হস্তে টাকার মায়া ছেড়ে দিবে। টাকাটা কারা পাচ্ছে? শিল্পী সমিতির মেম্বার্স যারা আছে তারা পাচ্ছে। তাহলে হয় কি, ইলেকশনটা ফেয়ার হয়, বড় বড় শিল্পীরা এখানে এসে পার্টিসিপেট করবে, আগ্রহ প্রকাশ করবে।
এই যে নোংরা খেলা, এটা বন্ধ হবে। দিস ইজ মাই ওপিনিয়ন, আই ডোন্ট নো, এটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ কিংবা আমার ব্রেন কিংবা আমার যে ব্যক্তিত্ব কিংবা আমার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি এই কথাটা শেয়ার করলাম। অনেকে আবার বলছে যে আপনি যদি জেনেই থাকেন কারা আসলে টাকা দিয়ে মানুষ কিনেছে, তাহলে তাদের নামে আপনি কেন মামলা করছেন না? আচ্ছা, এটা আমি বলছি, এটা হচ্ছে যে এটা আমি এক্সপ্লেইন করে যাই। আমি বিশেষ করে ইলেকশনের আগের দিন চান রাত বলে, আমাদের ভাষায় বলে চান রাত। সো যেদিন তার আগের দিন, ওই দিন একটা ছোটখাটো প্রোগ্রাম হয়, ওখানে বেশ অনেকগুলি শিল্পী আসে। আমি নিজের চোখে দেখেছি তাদেরকে খাম দেওয়া হচ্ছে। তো তখন যা হোক, এটা প্যানেল ভোট, ঠিক আছে, খাম দেওয়া হয়েছে, খুব ভালো কথা। তো আমি ঘুরছি, অনেক ভোটারের সাথে কথা বলছি। তো কিছু কিছু ভোটার আমার কাছে এসে বলছে যে তুমি প্রত্যেকবার দাঁড়ায়ও। আমি বলছি কেন? বলছে তুমি তো জায়েদ খান, মহিলা জায়েদ খান। আমি বলছি কেন? বলছে যে তোমাকে ফেল করানোর জন্য যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, মানে কেউ প্রেসিডেন্ট সেক্রেটারির ভোট চাচ্ছে না যারা করছে এটা, তো বেশ টাকা ইনভেস্ট করা হচ্ছে, সেটার পরিমাণ 5,000, 8,000, 12,000 পর্যন্ত। আমার না বিশ্বাস হয়নি, খুব সহজ সরল মনের তো, কখনো এত প্যাচ ঘোজের মেয়ে মানুষ আমি না। তো দেখলাম বেশ কিছু শিল্পীরা এখানে নাই, কিছু আছে কিছু নাই, মানে এক গ্রুপ চলে গেছে। তো সেই গ্রুপটা আবার হুরুম দুরুম করে এখানে আসছে। তো আমার যেহেতু বিশ্বাস হচ্ছে না, তখন আমি করেছি কি, একজন ভোটারকে, আমি কারোর নাম মেনশন করতে চাই না, কাউকে ছোট করতে চাই না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি, যাতে ইন ফিউচারে এই শিল্পী সমিতির নির্বাচন হলে এই নোংরা রাজনীতি জানি বন্ধ হয়। কাউকে না কাউকে প্রতিবাদ করতে হবে, কিন্তু আমি করে গেলাম, অনেকে মুখ বুজে কিন্তু বসে থাকে। সো আমি সেই ভোটারটাকে এক কোনায় নিয়ে যাই, কোনায় নিয়ে সাইডে নিয়ে যাই। আমার ইচ্ছা হচ্ছে ওর সাথে কথা বলার ছলে ওর প্যাকেট থেকে, মানে ওর যে পকেট, ওখান থেকে আমি খামটা বের করব, অ্যাকচুয়ালি কত টাকা করে তারা পাচ্ছে কিংবা জিনিসটা সত্য কিনা। ঠিকই আমি এক সাইডে নিয়ে যাই, নিয়ে আমি কথার ছলে ছলে ঠাস করে আমি ওর পকেট থেকে খামটা বের করি। তখন ও তো একটু অপ্রস্তুত হয়ে গেছে যে কি না 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 না, আচ্ছা ঠিক আছে, এমন হেসে দিছে। তো খামটা বের করে আমি ঠিকই টাকাটা গুনি, টাকাটা ছিল পরিমাণ 8,000। এটা কিন্তু ইলেকশনের আগের দিন, আমি নিজে প্রমাণ। তো ও বলছে যে দেখো, ওনাকে আমরা চিনি না, যে আমার বিপরীতে দাঁড়িয়েছে তাকে তো আমরা চিনি না, কে ওনাকে আমরা জানি না, তোমাকে এই ভোটটা দিব। আমি কি উপহার দিতে পারি? 8,000 করে তো আমি 300 শিল্পীকে দিতে পারবো না। তারা যেমন 105 জন তো তাদেরই শিল্পী, তৈরি করার শিল্পী। এমন রূপের সন্ত্রাসী শিল্পী এই ইন্ডাস্ট্রিতে তৈরি করে গেছে, কোনো এখানে নেত্রী তৈরি হবে না, কোনো প্রকৃত শিল্পী এখানে পাশ করবে না। দেখেন পাশ করে কিনা, কারণ কিছু সন্ত্রাস তারা তৈরি করে গেছে, তারা তাদের কথার অবাধ্য হবে না। তো এটা আমার নিজের চোখে দেখা, আমি নিজেই খাম পেয়েছি। তো তখন আমি যখন সবাই আমাকে আশ্বাস দিচ্ছে যে আমরা তোমাকেই ভোট দিব, আমি আশার আলো দেখছি যে না ঠিক আছে, 570-73 জন, সবাই কিন্তু এরকম না। আমাদের প্রকৃত যারা চেনা জানা শিল্পী, যারা শিল্পী সত্তা যাদের অন্তর, এরকম কিন্তু 200 থেকে 250 আছে। আমি সব শিল্পীদের কথা কিন্তু বলছি না, অনেকে কিন্তু এই আমার কথাটাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে চায়, বিভিন্নভাবে কালার করতে চায়। নো, আমি কিন্তু আমার জাত শিল্পীদের নিয়ে একটি টু শব্দ যদি বলে থাকি, তারা আমাকে চড় থাপ্পড় যা দিক আমি মাথা পেতে নিব। আমি বলছি সেই সব শিল্পীদের কথা যাদেরকে দর্শক চিনে না, যারা হচ্ছে তাদের তৈরি, তাদের টেক কেয়ার করা আর কি ভোটার, তারা শুধু দেখবেন আপনারা এই ইলেকশনের সময়। আচ্ছা, আরেকটি জিনিস খুব সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম যে চাঁদ রাতের কথা আপনি বললেন। চাঁদ রাতে মানে যেদিন আপনাদের নির্বাচন তার আগের রাতে আপনি দেখলাম খুব নাচানাচি করছেন, খুব একটা উৎসবমুখর পরিবেশ ছিল। সেটাকেই পরে নেগেটিভভাবে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে নাচানাচি করছে বা এরকম কিছু একটা। ঘটনাটা আসলে কি ছিল? নাচানাচিটা হচ্ছে কি, যে ইলেকশন মানেই তো মানুষ একটু মজা করে, এনজয় করে, ভোটারদেরও চাহিদা থাকে। তো যারা ছিল তারাও
যেরকম এবার শিল্পী সমিতিতে যেটা দেখা হয়ে গেছে, প্রকৃত শিল্পীর খুব অভাব ছিল। যারা নাচছিল আরো যারা তাদের তো কেউ চিনে না, এবং বেশ এটা নিয়ে কথা বলি হচ্ছে যে এটা কি শিল্পী সমিতি। কিন্তু আপনার নাচও ছিল ওখানে। হ্যাঁ, কিন্তু আমার নাচটা সুন্দর ছিল, ওরকম দৃষ্টিকটু ছিল না। তো ডিএ তায়েবের অনুরোধে, ডিএ তায়েবও ছিল সাথে, তার মেয়ে ছিল, আরো হিরোইনরা ছিল। তো ওনাদের অনুরোধে হয়তো বা আমার ওই ডান্স করা, জাস্ট ভোটারদের মন জয় করার জন্য ওরাও ইচ্ছে পোষণ করেছে, ওরাও আনন্দিত হচ্ছিল। আসলে আমি চেয়েছিলাম যে আমার ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে, আর অনেক ভোটাররাই কিন্তু আমি তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স আছে। তো ব্যাড লাক যেহেতু হয়নি, এটা কোনো ব্যাপার না। সব কিছুতেই যে সাকসেসফুল হতে হবে এমন কিছু না। একটা ব্যর্থ জীবন থেকেও মানুষ সাকসেসের পথে এগোতে পারে, অনেক কিছু শিখতে পারে, অনেক শিক্ষা নিতে পারে। জীবনটা খুব ছোট, কিন্তু আমি প্রতিটা স্টেপে স্টেপে আগাতে থাকবো। আমি কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব। তা আমার লাইফে এই শিল্পী সমিতির নির্বাচনটা আমার অনেক শিক্ষণীয় একটি ব্যাপার হয়ে গেছে, কিন্তু এটা একটি অশনির সংকেত আমাদের শিল্পী সত্তার জন্য। এই রাজনীতি, এই নির্বাচনের এই নোংরা খেলা, টাকার খেলা যদি বন্ধ না হয়, অদূরে কোনো শিল্পী এখানে দেখা যাবে না। যেমন পূর্ণিমা বলে গেছে যে একসময় শিল্পী সমিতিতে নির্বাচনে অংশগ্রহণ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আগে যখন নির্বাচনে অংশগ্রহণ করতাম তখন দুই প্যানেলে অনেক সেলিব্রিটি মুখ দেখা যেত, বাট এখন তো কাউকে চিনি না ওরকম। সো এবারও আমরা যারা ইলেকশন করেছি, লাইক আলী রাজ ভাই করেছেন, তারপরে আমি করেছি, রোজিনা ম্যাম করেছেন, তারপরে দুলারি আপা করেছেন, তারপরে রিনা খান করেছেন, তারপরে নতুন আপা করেছেন, তারপরে আনোয়ারা ম্যাডামের কিংবদন্তি যে আনোয়ারা ম্যাডাম, তার সুযোগ্য কন্যা মুক্তি পার্টিসিপেট করেছে মোটামুটি। তারপরে আমাদের প্যানেলের শিবা শানু, সেও অনেক ছবি করেছে, নন ফেস। ঠিক তেমনি অপোজিটে আরমান ভাই, উনি একজন বিগ ফাইট ডিরেক্টর ইন বাংলাদেশ। সো এই যে ফেসগুলি আপনারা এবার দেখেছেন, মোটামুটি চেনা। ওরকম আমরা বলবো না, বুকে হাত দিয়ে বলবো না যে আমরা অনেক বড় সেলিব্রিটি কিংবা ওয়েল নোন, আমরা অনেক, কিন্তু আমরা আমাদের ঝুলিতে দেখাতে পারবো আমরা 100 সিনেমা করেছি, বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছি। আমরা বলতে পারবো যে না, আমরা অভিনয় করেছি অ্যাজ এ প্রধান হিরোইন হিসাবে। কিন্তু পরবর্তীতে আমি জানি না যে এইটুক শিল্পী সত্তা যাদের ভিতর আছে তাদেরকে দেখা যাবে কিনা। আচ্ছা, লাস্ট এই শিল্পী সমিতি নির্বাচনে অনেক কথা বলে ফেলেছে। এই শিল্পী সমিতি নির্বাচনে লাস্ট আমি একটু জানতে চাইবো যে এবার যারা নির্বাচিত হয়েছে, জয়ী হয়েছেন, জয় চৌধুরী বা শিবা শানু, তাদের প্যানেলের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? শিবা শানু অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমি মনে করি খুবই ভালো করবে, কারণ উনি স্ট্রেইট ফরওয়ার্ড একটা মানুষ, ভিতরে কিছু নাই। সাংগঠনিক দিক থেকে আমি বলবো যে স্ট্রং একটি ব্যক্তিত্বের অধিকারী উনি। অবশ্যই শিল্পী সমিতির কল্যাণ বয়ে আনবে। আর জয় চৌধুরী অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান একটা ছেলে, কারণ ওর সমসাময়িক যেখানে নায়কদের খুঁজে পাওয়া যায় না, সেখানে সে মেধার জোরে, বুদ্ধির জোরে আজকে এই পজিশন সে আসছে। তো দুজনের কাছে আমার প্রত্যাশা অনেক। আর যিনি আমাকে হারিয়েছে, যে ব্যক্তিটি আমাকে হারিয়েছে, তো আমি তাকেও বলবো যে শিল্পী সমিতির কল্যাণে যেটা দরকার, খুব এখানে অর্থের খুব দরকার। এখানে অনেক শিল্পীরা অসহায়, আসলেই অসহায়। তাদের জন্য অবশ্যই সবাই মিলে সম্মিলিতভাবে কিছু করুক, তাদের কল্যাণকর কাজে এগিয়ে আসুক। এবং এখান থেকে যারা হিরো হিরোইন কিংবা প্রযোজক যাই আছে, আমি মনে করি যে এখান থেকে তারা ব্যাড পলিটিক্সে না জড়িয়ে ছবি মেক করতে পারে, ভালো ভালো নতুন নতুন ছবি মেক করতে পারে, এটা আমার প্রত্যাশা। সর্বোপরি কেউ জানি ওই যে প্রথম 6 মাস খুব কাজ দেখালো, খুব মিটিং, খুব মিছিল, খুব ছবি তোলা, খুব ভিডিও প্রচার, এই প্রচারের
যে বিষয়টিতে মনোযোগ না দিয়ে কাজ জানি করে তারা। আচ্ছা, অনেক কথা হয়েছে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে, শিল্পীদের নিয়ে, এবার আপনাকে নিয়ে একটু কথা বলি। আমি যতটুকু শুনেছি, একবার দেখছিলাম আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে আপনার অভিনয়ের স্টার্টিংটা হয়েছে বিছানা থেকে, মানে আপনি বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেন এক সময় আপনি অনেক বড় চিত্রনায়িকা হবেন। এই জার্নিটা একটু শুনতে চাইবো যে আসলে শুরুটা হলো কিভাবে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। একটা কিশোরী মেয়ে যখন তার 11 বছর কিংবা 12 বছর হয়, ফিজিক্যালি যখন সে গ্রো আপ হয়, গ্রোয়িং আপ হয়, এবং সে আস্তে আস্তে বুঝতে শিখে সে একজন নারী, তারও জীবনে প্রেম আছে, ভালোবাসা আছে, তার ক্যারিয়ার আছে, তখন থেকেই সে কিন্তু চিন্তার একটি বীজ বপন করে অন্তরে যে আমি আসলে বড় হয়ে কি হব। তো বাবা মা যেহেতু অনেক চলচ্চিত্র পছন্দ করতো, ছোটবেলায় তারা অনেক মুভি দেখতো, তা আমিও দেখতাম। সেখান থেকে না, মানে যে ক্যারেক্টারগুলি খুব হিরোদের বেলায় দেখতাম যে দেখা গেছে যে খুব সুন্দর হিরোদের পছন্দ হতো, কিন্তু নায়িকাদের প্রতি একটা বাড়তি আকর্ষণ আমার ফিল হইতো যে এত সুন্দর কেন এরা, আর এরা কি, এদের এত মানুষ পছন্দ করে। এরকম মনে হতো যে এরা কি আলু ভর্তা ডাল খায়, ভাত খায় এরা, এরা গোসল করে, কিংবা এরা কথা বলে, এরকম মনে হতো। আমি যদি এমন হতে পারতাম, দেখা গেছে স্বপ্নে আমি বিভোর হয়ে আছি ববিতা ম্যাডামের কোনো ক্যারেক্টারে, মৌসুমী আপার ক্যারেক্টারে, কিংবা শাবনূর। একটা ছবি দেখেছি তো, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছি আমি শাবনূর, আমি এই ক্যারেক্টার করছি। কিংবা তখন তো সালমান শাহর যুগ ছিল যখন আমি ছোট ছিলাম, আমি কত দিন যে মানে স্বপ্নে হারিয়ে গেছি যে আমার সাথে তার ভালোবাসা হচ্ছে, শাবনূরের না। এরকম একটা জায়গা থেকে আমার বিছানা, ওই কথাই বলেছি যে ওই রাত্রে শুয়ে শুয়ে এগুলি আমি চিন্তা করতাম, সেখান থেকে আমার চলচ্চিত্রের প্রতি আগ্রহটা সৃষ্টি হয়েছে। বাট সেটা তো নট এ ম্যাটার অফ জোক, কিংবা তো ইজি ছিল না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল, সংকল্প ছিল যে আমি এটাতে দেখব, কিংবা আমি দেখি না কোথাও থেকে এখানে জয়েন করা যায় কিনা। তো আমার বাবা হচ্ছে বাসায় যে দৈনিক পত্রিকা আগের দিনে খুব হতো, মানে সবাই কিন্তু পেপার পড়তো। আমার বাবা টিচার ছিলেন, আমাদের বাধ্যতামূলক ছিল যে পেপার পড়তে হবে। পেপার বলে নাকি অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, শিখেছি, আমি জেনেছি দেশ সম্বন্ধে, দেশের বাইরের সম্বন্ধে। এবং তখন হচ্ছে যে এত তো টিভি চ্যানেল ছিল না, বিনোদন, যে পেজটা ছিল, বিনোদন পত্রিকাগুলি ছিল, যেমন লাইক প্রিয়জন, আনন্দধারা, বেশ পপুলার ছিল। তো ওরা ফটো সুন্দরীর আয়োজন করতো। আচ্ছা, ওখানেই শখ করে 2টি ছবি দেওয়া, ওখান থেকেই আসলে প্রথম 5 জনের মধ্যে ফটো সুন্দরী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করা, এবং ওই রাস্তাটাই আমাকে ফিল্মে যাওয়ার জন্য, কিংবা ফিল্মের রাস্তা তৈরি করতে প্রচন্ড পরিমাণ সাহায্য করেছে। আচ্ছা, তারপর সিনেমায় কিভাবে? কিন্তু সিনেমাতে যা হোক, ওখানে যখন আমি ইলেকশনে ওখানে যখন আমি পার্টিসিপেট করি এবং ফটো সুন্দরী হিসেবে আত্মপ্রকাশ করি এবং প্রথম 5 জনের মধ্যে আমি সিলেক্টেড হই, তখন আমাকে মরহুম আহলাদ ভাই জিজ্ঞেস করে যে ওপিনিয়ন কি। এক কথায় বলেছি সিনেমার অভিনেত্রী হব। বলছে কেন, মিডিয়াতে কাজ করো? আমি বলছি না, আমি ওখানে কাজ করতে চাই। তো তখন প্রযোজক এবং পরিচালক মোহাম্মদ হোসেনের সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, এবং ওই ছবি ফায়ার, মরহুম মান্না ভাইয়ের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে আমি কাস্ট হই। ওই যে একটা কথা আছে না যে আসলাম, দেখলাম, জয় করলাম, ঠিক আমার বেলায় সেরকমই হয়েছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি, দেখেছি, এবং খুব ইজিলি জয়ও করেছি। প্রথম ছবিতেই কি আপনি মান্না ভাইকে পেয়েছিলেন নায়ক হিসেবে? প্রধান নায়িকা হিসেবে মান্না ভাইকে পেয়েছি। আচ্ছা, আপনি তো সবচেয়ে দ্রুত সময় 100টা সিনেমা করেছেন। হ্যাঁ, আমি মোটামুটি 2001-এ স্টার্ট করেছি। আমি 6-7 পর্যন্ত টানা কাজ করেছি। 1 থেকে 7-এ 100 সিনেমা, 100-র উপর। টোটাল আমার ক্যারিয়ারে 114টি। সো 1 থেকে 7 আমি বলতে পারবো না আমার জীবনে কি ঘটেছে, মানে কাজ
অ্যান্ড কাজ। আচ্ছা, এই যে কাজ করে গেলেন টানা 7 বছর বা পরবর্তীতে আরো 2-3 বছর, সবচাইতে বেস্ট কাজ আপনার কাছে কোনটা মনে হয়েছে? আমার ঝুলিতে অনেক কাজ আছে যেগুলি আমার এখনো খুব ভালো লাগে, যে কাজগুলি আমার জীবনে অবশ্যই পলিকে বাঁচিয়ে রাখবে। সেরকম একটি কাজ হচ্ছে কঠিন পুরুষের, শাবনুর ম্যাডাম ছিল, মান্না ভাই ছিল, এবং আমার সাথে কো-আর্টিস্ট অমিত হাসান ছিল, মনোয়ার হোসেন খোকন ডিরেক্টর। এই কাজটি আমার মনে থাকবে। যেমন পাকা খেলোয়াড়, এই ছবিটার কথা আমি না বললেই নয়। এখানে আমি ভিলেনের ক্যারেক্টার করি, মানে আমি বিবাহিত ওয়াইফ থাকি আমিন খানের, বাট আমার পরকীয়া থাকে একটা জুনিয়র ছেলের সাথে। ওর বয়স আবার আমার হাজবেন্ডের থেকে কম। ওইখানে আমার ওয়াইফ হিসাবে যে কি পরিমাণ একটা ভিলেন রূপে পর্দায় আবির্ভাব হওয়া যায় সেটা ছিল, অভিনয়ের স্কোপটা ছিল অনেক বেশি, মানে পুরো গল্পটা জুড়েই আমার উপর। তারপর জানোয়ার ছবি, এই ছবিটাতেও আমি হিরোইন, বাট এখানেও আমার প্রেম থাকে, হিরোর সাথে প্রেম, ভিলেন থাকে আমিন ভাই। ওখানে আমার মানে পর্দায় মানুষ এন পর্যন্ত জানবে যে আমার প্রেম আলেকজান্ডার বোর সাথে, বাট বেসিক্যালি আমি প্রেম করছি ভিলেনের সাথে, এবং লাস্ট মোমেন্টে ভিলেনই আমাকে মেরে ফেলে। আচ্ছা, এরকম ক্যারেক্টার এরকম আছে অনেক ছবি আছে। জঙ্গল, এখানে আমার বাবা মাকে মেরে ফেলে, আমার ভাই বোন, বাবা মাকে মেরে আমার ভাই বোন 3-4টা ভাই বোন থাকি আমরা, কে কোথায় চলে যায় আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা একটা আশ্রিতা স্বপ্নাপা থাকে ওখানে, আমাদের আশ্রয় দেয়, আমাদেরকে বড় করে, আমাদের অনেক প্রশিক্ষণ দেয় কিভাবে অস্ত্র চালাতে হয়, একটা শক্তিশালী নারী রূপে আমাদের তৈরি করে। সেখানেও অনেক আর কি চ্যালেঞ্জিং ক্যারেক্টার, যেমন নায়ক সব শত্রুদের মেরে ফেলে, সেখানে আমি হচ্ছি অ্যাকশন হিরোইন, খুব ফাইট দৃশ্য, মানে খুবই, ওখানেও আমার অভিনয় করার অনেক জায়গা ছিল। আপনি যে সময়টাই একদম ধুমায় বলা যায় যে কাজ করেছেন 2000 সাল থেকে 7 সাল পর্যন্ত, এই সময়টাই আমরা দেখেছি বা আমরা জানি যে সিনেমার একটা কালো অধ্যায় ছিল। সবাই বলতো যে এইটুকু টাইম ছিল হচ্ছে অশ্লীলতায় ভরা, যত সব সিনেমা তখনই মুক্তি পেয়েছে, কিন্তু ওই সময়টুকুতেই আপনি সবচেয়ে বেশি কাজ করেছেন। আসলে ওই সময়টিতে কিন্তু নট আমি কাজ করিনি, সবাই কাজ করেছে। ওই সময়টি যদি আপনারা দেখেন, সবাই মৌসুমী আপা থেকে আরম্ভ করে শাবনুর আপা, সবাই সবার জায়গা থেকে কাজ করে। কমার্শিয়ালে যে বিষয়টি আছে, ইচ অ্যান্ড এভরি পার্সনই কিন্তু কিছুটা হলেও কমার্শিয়াল করেছে। এখন বিষয়টা হচ্ছে কি, তখন হচ্ছে আমার ছবি বেশি রিলিজ পেয়েছে এবং আমি অভিনয় করেছি বেশি, তো যে যখন ফর্মে থাকে তীরটা তার দিকেই কিন্তু মানুষ ছোড়ে। তো যেটা আমি বলবো যে একটি ছবিতে ধরেন আমরা প্রধান আর্টিস্ট ছিলাম, আরো ক্যারেক্টার ছিল। তখনকার দিনে কোনো ছবিতে এরকম ছিল না যে একজন হিরোইন থাকতো মুভিগুলিতে, দেখা গেছে সেকেন্ড থার্ড, এখন পার্শ্ব চরিত্রে অনেকে হয়তো বা একটু খোলামেলা কিংবা কমার্শিয়াল করেছে, দায়ভারটা আমার ঘাড়েই পড়েছে। ও ক্ষেত্রে হয়তো বা কিছুটা আমি সমালোচনার পাত্রী হয়েছি, কিন্তু আমি মনে করি যে ছবি তো হয়েছে, রুটি রুজির যে এখন যে খরা যাচ্ছে, মানুষ ছবি নাই কারোর হাতে, টেকনিশিয়ানরা আজকে অভাবে কষ্টে মৃত্যুবরণ করছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাদের অবস্থা কিন্তু অনেক করুণ। কিন্তু তখন তো অ্যাটলিস্ট ছবি হতো, জমজমাট ছিল এফডিসিটা, কাজ হতো। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আমরা তো আসলে অভিনয় করে চলে যেতাম, আমি ডাবিংও করতাম না, অতটা আমার নলেজেও ছিল না, কিন্তু কমার্শিয়াল যে বিষয়টা ছিল সেই পর্যন্ত যদি একটি সেন্সার করে যদি সীমাবদ্ধতা অতটুকু থাকতো, আজও কিন্তু চলচ্চিত্র থাকতো, এখনো কিন্তু একটা দর্শক তৈরি হতো, নতুন নতুন সিনেমা হল তৈরি হতো। কিন্তু হয় না যে মানুষ বেশি খেতে চায়, খেতে খেতে হয় না, পেট ভরে না, ওরকমই কিছু অসাধু প্রডিউসার ঢুকে গেছিল, যেটা মনে হয় যে আরো নোংরামি হয়েছিল। তাহলে এর জন্য কে দায়ী? আসলে যারা অভিনয় করেছে তারা দায়ী, নাকি ওই সময়টা দায়ী, নাকি পরিচালকরা দায়ী? আসলে দায়ী সময়টা দায়ী ছিল। যেমন বুকিং এজেন্টরা চাচ্ছিল আমাকে এ টাইপের ছবি দাও, এরকম কমার্শিয়াল ছবি দাও। কমার্শিয়াল ছবি যদি হল মালিকরা না চায়, তাহলে প্রযোজক কি ওটা করবে কিংবা কমার্শিয়ালের আশ্রয় নিবে? সব সময় চলচ্চিত্র নিয়ন্ত্রণ কিন্তু হল মালিকদের হাতেও থাকে, তারা কি টাইপের ছবি চায়।
তারা তাদের চাহিদাটা ওরকম ছিল দেখেই তো প্রযোজকরা ওটা করছে। তো এখানে আর্টিস্টদের দোষ দেওয়াটা মোটেই ঠিক না, কারণ আর্টিস্টরা কাদামাটি, আর্টিস্টরা হচ্ছে শিশু টাইপের হয়। তাদের এক একটা ছবিতে এক একটা ক্যারেক্টারে সে জন্মগ্রহণ করে, সে জন্মগ্রহণে সাহায্য করে পরিচালক, আর এটার টোটাল ইনভেস্টমেন্টই প্রযোজক করে। সো পুতুল তো প্রযোজক, ওনাদের হাতে ইশারায়। পুতুল থাকতাম আমরা, তারা যেটা ইশারা করছে সেটাই তো হবে। তারা যদি বলে যে এখানে এই সেট হবে না, এই সেট সুন্দর না, এটা ভেঙে চুরে ফেলতে হবে, আরেকটা সেট এখানে তৈরি করা হবে, সেটাই হতো। আমি পলিমা, আমি আর্টিস্ট যদি বলতাম যে না এটা হবে, তখন কি তারা আমার কথা শুনবে? কারণ আমি তো ইনভেস্ট করছি না, আমি হচ্ছে তার পেইড সার্ভেন্ট। আমি 10 দিনের জন্য, 8 দিনের জন্য, 12 দিনের জন্য আমাকে একটা পে করছে, আমি ওই 10-12 দিন তার কথা শুনতে বাউন্ড। এখন আমি এসেছি কাজ করতে, আমি তো এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আর আমার ধ্যান জ্ঞান চিন্তাধারা হচ্ছে ফিল্ম, আর আমি যখন বাই প্রফেশনালি কোনো কাজকে নিব, তখন তো আমারও তো রুটি রুজি এটা ছিল। সো আমাকেও তো দেখতে হবে, আমাকে এখান থেকে প্রতিষ্ঠিত হতে হবে, বিকজ অফ আমার সাইনবোর্ড কিন্তু চলচ্চিত্রের নায়িকা, আমি অন্য কোনো কাজ করতে পারবো না। সো সবকিছুই ইন টোটালি মিলিয়ে বলতে গেলে যে বলতে হয় যে বাই প্রফেশনালি অনেক কিছু ছাড় দিতে হয়েছে আমাদের। অনেক মানে কখনো কি মনে হয়নি যে ওই সময়টাই কাজ করেছিল যেসব নায়িকারা, যারা এই যে অশ্লীল নায়িকা, এই ট্যাগটা যাদের কাছে, যাদের পিঠে এখনো আছে, তারাই এখন বর্তমানে কাজ কম পাচ্ছে বা কাজ পাচ্ছে না? ম্যাক্সিমামই তো অ্যাকচুয়ালি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছে। যেখানে বাংলাদেশের মেগা স্টার শাবনূর আপাই তো কাজ করছে না। না, কিন্তু সেটা তো বিদায় নেওয়া একটা জিনিস, আর কাজ না পাওয়া আরেকটা জিনিস। না না না, এখানে কথা আছে। যেমন আমি কাজ ছেড়ে দিয়েছি, আমার বেলায় আমি শেয়ার করি, আমাকে কিন্তু কেউ চলে যেতে বলে নাই। আমি আমার সেকেন্ড বেবি যখন কনসেপ্ট করি, তখন আমি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিয়েছি। আচ্ছা, পরবর্তীতে আমি ইচ্ছা করলে আবার আসতে পারতাম। আমি কি ক্যামেরায় দাঁড়াইনি? পরবর্তীতে অবশ্যই দাঁড়িয়েছি। 2টা থেকে 3টা ছবিতে আমি অভিনয় করেছি আফটার আমার বেবি হওয়ার পরে। আমাকে বলেছেও অনেকে, কিন্তু আমার না আর মন চাচ্ছিল না। আমার তখন মনে হচ্ছিল কি আমার বাচ্চাকে মানুষ করাই আমার গুরু দায়িত্ব, আমার সংসারটাই আমার প্রধান লক্ষ্য। এখন আমি যে মাঝে মাঝে ক্যামেরায় আসছি কিংবা নির্বাচন করছি, যেহেতু আমার সংসারটা আমি গুছিয়ে নিয়েছি, আমার একটা বিজনেস লাইফ আছে, সেখানেও আমি বেশ সময় দিয়েছি। এখন আমি কি একেবারে পরিণত একজন ওম্যান, বিজনেস ওম্যান। সো আমি এখন ইচ্ছা করলে একটু সময় এখানে দিতে পারি। চলচ্চিত্র জগৎ এমন একটি জগৎ, এখানে যার প্রতিভা থাকবে তাকে কেউ লাথি মেরে বের করতে পারবে না। এখন যারা চলে গেছে কিংবা যারা অবস্থান ছেড়ে দিয়েছে, হয়তোবা কেউ মুটিয়ে গেছে, নয়তোবা কেউ 300 ক্রস করে ফেলছে ছবি, আর হয়তোবা ইচ্ছা যাচ্ছে না, এরকম। তো এইটা ঠিক না যে এখান থেকে কাউকে ঘন্টা বাজিয়ে বিদায় করে দিয়েছে। এই যে এফডিসি এখন পুরো বলা যায় এফডিসি একদম শূন্য পড়ে আছে, এখন ওরকম কাজ হয় না। আগে যেরকম জমজমাট ছিল আপনারা যখন কাজ করেছেন তখন, বা পুরাতন দিনগুলোতে সবাই বাইরে দাঁড়িয়ে থাকতো যে কখন কোন একটা নায়িকা আসবে তাকে দেখবো, কখন কোন একটা হিরোর সাথে ছবি তুলবো, নায়িকার সাথে ছবি তুলবো। কিন্তু এখন মনে হয় কোনো কারণে এই জিনিসটা আর নেই। এখন এত অ্যাভেলেবেল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া এত বেশি মানে হাতের মুঠোয় চলে এসেছে, নায়িকাদের এত কিছু চোখের সামনে আসলে ভাসে। ওই যে পুরাতন দিনে নায়িকাদের দেখলে মনে হতো যে আচ্ছা ইনি একটা নায়িকা, ওনাকে দেখবো, ইস কবে দেখতে পাবো। এই জিনিসটা এখনকার জেনারেশনদের মধ্যে আর দেখা যায় না, কারণ তারা এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন, যে আসলে কি অ্যাভেলেবেল আপনারা নিজেরাই করে ফেলছেন নাকি সোশ্যাল মিডিয়া করে দিচ্ছে? আমাদের যুগে যে বিষয়টা ছিল, টেকনোলজি এত হাই ছিল না। আমাদের যুগে বিনোদিত হতে গেলে, বিনোদন পেতে গেলে সিনেমা হলে যেতে হতো। বাট এখন কি হচ্ছে, হলিউড বলিউডের যে ফেমাস ছবিগুলি মানুষ হাতের মুঠোয় নেটফ্লিক্সে বিভিন্ন উপায় দেখে ফেলছে। তখন হয় কি, আমাদের বাজেটটা খুব কম থাকে। একটা নেটফ্লিক্সে যখন একটা হলিউডের মুভি দেখছে, বলিউডের মুভি দেখছে, ওদের যে হিরো হিরোইন ইনভেস্ট, ওদের যে কাজ, তারপরে ওদের যে টেকনোলজি, ওদের যে সাউন্ড সিস্টেম, ওদের যে কোরিওগ্রাফি, ওদের যে ডায়লগ, ইটস ভেরি হাই। যেটা ওদের সাথে যদি আমাদের কম্পেয়ার করতে হয়, আমরা কিন্তু অনেক নিচে পড়ে আছি।
তো মানুষ কি করবে? একটা জামা কিনতে গেলে, মার্কেটে গেলে কি করবে? একটা ভালো জামা, একটা মিডিয়াম ধাঁচের জামা, আরেকটু। তো কারোর যদি অ্যাবিলিটি থাকে, কি করবে? সে কিন্তু চোখটা তার ভালো জিনিসের দিকেই যাবে। সো আমাদের এখন দর্শক কিংবা অডিয়েন্স এতটাই আপগ্রেড, তাদের মেধার দিকে বলেন, তাদের চিন্তা শক্তির দিকে, তারা এত ভালো ভালো মুভি অনলাইনে দেখে ফেলছে কিংবা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে দেখে ফেলছে, তখন এই যে বাংলাদেশের যে ছবিগুলি কম বাজেটের হচ্ছে, তখন তারা ওই ইন্টারেস্টটা না একেবারে লো হয়ে যায় যখন এটা তারা দেখে। তাহলে কি উচিত না যে আসলে এখন তো মানুষের ডিমান্ড অনেক হাই, তাহলে সেই হাই ডিমান্ড অনুযায়ী আসলে আমরা মুভি করি কার জন্য? দর্শকদের জন্যই তো। তাহলে তো দর্শকদের রুচি যেরকম সেরকম ভাবেই তো মুভি বানানো উচিত, এটাই তো দর্শক এক্সপেক্ট করবে আপনাদের কাছে। এখন বিষয়টা হচ্ছে সেখানে তো বাজেট অনেক অনেক, তো এই বাজেট কিংবা ইনভেস্টার কই বাংলাদেশে? কিছুটা হলেও শাকিব খান পাচ্ছে মুভিতে বাজেট আনতে, তারপরেও তো লাস্টলি মনে হয় ওরকম ভাবে দর্শকপ্রিয়তা সে পায়নি লাস্ট 2টা মুভিতে। ইনভেস্টের ক্ষেত্রে কিংবা একটু মেকিং এর ক্ষেত্রে আপগ্রেড আমাদের শাকিব খানের ছবি। আর বাকি যে সব ছবি তৈরি হচ্ছে, গল্পের কিছু নাই, তো কিচ্ছু নাই, গল্পের কোনো শুরু নাই, আগা নেই, মাথা নেই, সাউন্ড ভালো না, হিরোইন ভালো না, হিরো যে কেউ হিরো হয়ে যাচ্ছে। এই যে হিরোর কথাই বলছেন, এই যে কেউ হিরো, ভাই এগুলো নিয়ে আমি হিরোর কি কথাই কথা আমি বলবো? একটু এমনিও আমার শত্রু বেশি, আবার আমার শত্রু হয়ে যাবে। না, মোটেও শত্রু মানে এত হবে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি বলি, আমি জানি না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাই তো ভালো। এই যে শাকিব খানের কথা যেহেতু বলছেন, আমি ওনার প্রসঙ্গেই আসি যে উনি একাই কি আসলে টেনে নিয়ে যাবেন ইন্ডাস্ট্রি? আর উনি কতদিনই বা টেনে নিয়ে যাবেন বলেন? আমাদের কি নতুন কোনো ছেলে মেয়ে আসবে না যারা শাকিব খানের জায়গায় যেতে না পারুক, অ্যাটলিস্ট আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড চলচ্চিত্র উপহার দিতে পারবে, এমন কোনো কেউ কি নেই? না, এটা আমাদের ইনভেস্টরদের দোষ। শুধু কি ইনভেস্টর না, এটা কেন, যারা ইনভেস্ট করতে আসে তারা আসলে অন্য ছেলে মেয়েদের উপর ভরসা পায় না। কিন্তু ইনভেস্টর যারা, তারাও তো দেখেছি যে তারা তাদের পছন্দের কোনো না কোনো নাম না জানা ছেলে মেয়েকেও নিয়ে আসে মুভি করানোর জন্য, সেক্ষেত্রে তো তারা পারদর্শী না। না, নাম না জানা অচেনা শিল্পী কিন্তু এখন আর আসছে না। যারা ইনভেস্টর তারাই হিরো, তারাই প্রযোজক, পারলে তারাই পরিচালক হয়ে যায়। এরকম একটা ট্রেন্ড এখন ইন্ডাস্ট্রিতে চলছে। তো শাকিব খান এমন একটি অবস্থানে আছে, কোনো নতুন প্রডিউসার এই ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্ট করতে আসে, তাদের একমাত্র ভরসার স্থানটি হচ্ছে শাকিব খান। আপনাকে কাজ করা হয়েছে তার সাথে? হ্যাঁ, আমি আল্লাহর রহমতে তার সাথে আমি 10-12টা মুভি করেছি। 4টা মুভিতে সলো, তার বিপরীতে কাজ করেছি, এবং বাকিগুলি আমি সহশিল্পী ছিলাম। 2টো হিরো 2টো হিরোইনের মধ্যে আমি একটা হিরোইন ছিলাম, একজন হিরোর সাথে আমি ছিলাম হিরোইন, হয়তো বা তার সাথে সাহারা কিংবা আরো যারা ছিল তারা ছিল। এরকমও অনেক মুভি করা হয়েছে। সৌভাগ্য হয়েছে তাকে খুব কাছ থেকে দেখার, কিংবা তার অভিনয়ের যে একটি গুণ, সত্তা, সেটাও, সেই স্ক্রিন শেয়ারটাও আমার হয়েছে। ওকে, এখন দেখি যে মানে চিত্রনায়ক নায়িকা বা যারা একটু পপুলার তারাই দেখা যায় ফিতা কাটতে যায়। আপনাকে কখনো দেখিনি এরকম কোনো প্রোগ্রামে, কোনো ওপেনিংয়ে বা ফিতা কাটা যে প্রোগ্রামগুলো থাকে সেখানে যেতে। কিন্তু এই যে নায়ক নায়িকারা যে যাচ্ছেন বা সেলিব্রিটিরা যে যাচ্ছেন ফিতা কাটছেন, আপনাকে মনে হয় না যে এটাতে তাদের মানে একটু হলেও পপুলারিটি নষ্ট হচ্ছে? বা কি মনে হয় আসলে, আপনি কিভাবে দেখেন এই ফিতা কাটার প্রোগ্রাম বা ওপেনিং প্রোগ্রামগুলোতে যাওয়াকে? না, এখন যারা ফিতা কাটতে যাচ্ছে তারা কিন্তু আন করা নতুন না, কিংবা ক্রেজ সৃষ্টি করা হিরোইন না। তারা একটা সময় ক্রেজ তৈরি করেছে, যখন তাদের চলচ্চিত্রে একটু ভাটা পড়েছে, তাদেরকে নিয়ে যখন কেউ কাজ করছে না, তখনই তারা কিন্তু এই প্রফেশনটাকে বেছে নিচ্ছে। এটা একটা ব্র্যান্ডিং প্রফেশন, একটা ব্র্যান্ডকে তারা রিপ্রেজেন্ট করছে পুরো বাংলাদেশে। এটাও খারাপ বলি না, কোনো কাজই খারাপ না। আমরা বহির্বিশ্বেও দেখি যে বড় বড় সেলিব্রিটিরা বিভিন্ন ব্র্যান্ড ওপেনিংয়ে তারা যাচ্ছে। সো আমি বলবো যে যারা একেবারে দর্শক প্রিয়তা রানিং থাকে, তাদের এসব প্রোগ্রামে না যাওয়াই ভালো। লাইক আমি পূজা চেরির কথা বলতে পারি। আমি জানি না মেয়েটার ব্যাড লাক কেন, যে ওকে নিয়ে কেন ছবি বানায় না। ওর উচিত যত
সোশ্যাল মিডিয়াটা রিজার্ভ থাকা যায়, তাহলে হবে কি দর্শকদের আগ্রহ তৈরি হবে। এখন হাতের মুঠোয় যদি ফেসবুকে আমি ইনস্টাগ্রামে তার প্রতিনিয়ত আপগ্রেড দেখি, তাহলে তো আগ্রহ থাকবে না। সাকিব খান কিন্তু এটা করে না। এই কথাটাই আমি বলেছেন যে সাকিব খান অ্যাভেলেবেল না। যখন কোনো নায়িকা অ্যাভেলেবেল হয়ে যাবে তার প্রতি তো আগ্রহ থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি দিঘির কথা বলি, সেই ছোট্ট দিঘি আমরা তাকে দেখেছি একটা বিজ্ঞাপন চিত্রে, সেখান থেকে তাকে কিন্তু আমরা ওই ছোট্ট শিল্পী, শিশু শিল্পী হিসেবে আমরা দেখি। এখন সে বড় হয়েছে, সে কিন্তু এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়া খুলেই তাকে দেখা যায়, কোনো ওপেনিং হলে তাকে দেখা যায়। এ কারণে কি তার, আপনার মনে হয় যে তার পপুলারিটি হারাচ্ছে, বা সেই ছোটবেলায় জনপ্রিয় যতটুকু ছিল সেই জনপ্রিয় এখন সে আর নেই? আসলে ওকে তো আমি অনেক আদর করি, ভালোবাসি, কি বলবো। হ্যাঁ, একটু যদি নিজেকে গুটিয়ে রাখতো, একটু আড়াল করে রাখতো, শুধু মুভিতেই নিজেকে এক্সপোজ করতো বিভিন্ন ক্যারেক্টারে, আমার মনে হয় যে আর একজন শাবনূর হতে পারতো, হয়তো বা মৌসুমী হতে পারতো। আচ্ছা, এবার আমি একদম ঝটপট কিছু প্রশ্ন করব, আপনি চটপট অ্যান্সার দেবেন, একদম এক কথায়, ঠিক আছে? চলচ্চিত্রে আপনার সবচেয়ে কাছের সহকর্মী কে ছিলেন বা আছেন? না, বলা যাবে না। সবচেয়ে কাছের কে? বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, এমন কোন সহশিল্পী কে আছেন যার কাছে আপনি এখনো পর্যন্ত কৃতজ্ঞ? মান্না ভাই। কোনো ভুল বোঝাবুঝি আছে যা আজ প্রকাশ্যে আপনি আমাদের মাধ্যমে মিটিয়ে ফেলতে চান কারোর সাথে? তার মানে মিটাতে চাচ্ছেন না? বলা যাবে না, এক কথা। ওকে, ক্যামেরার পেছনে পলি কেমন? সহজ সরল, ইনোসেন্ট, হাবাগোবা একটা মেয়ে। আর ক্যামেরার সামনে? ক্যামেরার সামনে অনেক শক্তিশালী, কথার ধাঁচ আছে, অভিনেত্রী হিসাবেও ভালো। ওকে, কঠিন সময়, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় সবচেয়ে বেশি সাহস জুগিয়েছিল কে? আমার হাজবেন্ড। মাশাআল্লাহ। জীবনের সবচাইতে বড় আফসোস কি? আমি কেন আরেকটু লম্বা হলাম না, আর হচ্ছে আরো ফর্সা হলাম না। আর কত? আপনি তো অনেক ব্রাইট, মাশাআল্লাহ। প্রিয় নায়ক? অনেক অনেক, বাংলাদেশে ফ্রম দ্য বিগিনিং থেকে এই অবধি আমার সব নায়কদেরই পছন্দ। 3 জন বলেন। আলমগীর ভাই, নায়ক রাজ্জাক, সালমান শাহ। বাহ। প্রিয় পরিচালক? মন্তাজুর রহমান আকবর। ওকে, আবার যদি সুযোগ পান তাহলে কোন চরিত্রে অভিনয় করতে চান? বাংলাদেশে? না, আপনার পছন্দ, মানে আপনার ইচ্ছা। আমার একটা ক্যারেক্টার খুব ভালো লাগে, চোরি চোরি চুপকে চুপকে। এখানে প্রীতি জিন্তার ক্যারেক্টারটা যদি করতে পারতাম। আচ্ছা, যদি আপনি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে কি করবেন? বাংলাদেশ থেকে বাল্যবিবাহ উঠিয়ে দিব। আপনি কি বাল্যবিবাহ করেছিলেন? হ্যাঁ। এই জন্য কি আফসোস আছে? কিন্তু ভাইয়া তো আপনাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, করেছে, কিন্তু অনেক ছোট মেয়েরা গ্রামগঞ্জের দেখি যে ছোট বয়সে বিয়ে করে নির্যাতিত হয়, অবহেলিত হয়, অনেক অসহায় হয়, আনএডুকেটেড থাকে, ক্যারিয়ার করে না, স্বামী দ্বারা নির্যাতিত। এইগুলি আমি নারীদের নিয়ে কাজ করতাম, আর জ্যাব মুক্ত করতাম ঢাকা শহরকে, আর যেটা করতাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করার চেষ্টা করতাম, অনেক ব্রিজ করতাম, অনেক উন্নতি করার চেষ্টা করতাম বাংলাদেশকে। সিনেমা নাকি রাজনীতি? কোনটা পছন্দ? অবশ্যই সিনেমা। ওকে, এক কথায় চলচ্চিত্র শিল্পী সমিতি এটা আসলে আপনার কাছে কি? সংস্কারের প্রয়োজন, এক কথা। ওকে, ধরেন আপনার কাছে এমন যদি কোনো সুপার পাওয়ার আসে যে আপনি ভ্যানিশ হয়ে যেতে পারছেন, তাহলে আপনি কোন নায়কের বাসায় যাবেন? হতে পারে চুরি করার জন্য তার কোনো কিছু। কোন নায়ক? সাকিব খানের বাসা। কি চুরি করবেন? কি চুরি করব? সাকিব খানের কি চুরি করা যায়? ওর পাওয়ার। এত যুগ যুগ ধরে মেগাস্টার কেন, তুমি কি পাওয়ার তোমার ভিতর? ওকে, এক কথায় বর্তমান বাংলা সিনেমা আগের তুলনায় বেশ টেকনোলজি কিংবা সাউন্ড মেকিং, স্টোরি বেশ আপগ্রেড হয়েছে।
কিছু 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 ক্ষেত্রে বিশেষ করে টিভি মিডিয়া থেকেও যেসব হিরো হিরোইনরা চলচ্চিত্রে আসছে এবং ওখান থেকেও যারা ডিরেক্টর হচ্ছে, গল্প তৈরি হচ্ছে, সেগুলো খুব ভালো কোয়ালিটির। ওকে, এই যে নতুন যারা আসলে সিনেমায় এসেছে, যেমন আমি যদি সিয়াম আহমেদের কথা বলি বা আরও অনেকেই আছেন সমসাময়িক, যেমন আরিফিন শুভ, তার কথাও যদি আমরা বলি, তাদেরকে আপনি আসলে কিভাবে ইন্সপায়ার করবেন, কি বলতে চান? সাকিব খানের পরে আমার দৃষ্টিতে ভালো লাগা যদি কোনো হিরোর ভিতর হয়ে থাকে সেটা হচ্ছে আরিফিন শুভ। এক কথায় আপাদমস্তক হিরো যদি বলা হয় ওনাকে আরিফিন শুভকে বলবো। আমি মুভি দেখেছি, ভালো অভিনয় করে, প্লাস হয় না দৃষ্টি প্রথম দেখায় যদি মনে হয় যে না ওয়াও সুপারব, এমন চিন্তা ব্রেনে মাথায় আসে, আসে। তো সেক্ষেত্রে আরিফিন শুভকে অবশ্যই আমি অনেক মার্কস দিতে চাই। আর সিয়ামের অভিনয়ও ভালো, যে লাস্ট একটা ট্রেইলার দেখলাম রাক্ষসী, ওখানেও আমার ভালো লেগেছে। ওর দাড়ি বেশ বড় সড়ো দাড়ি রেখেছে, জংলি, ওটা জংলি, হ্যাঁ ভালো লেগেছে, ট্রেইলারটা ভালো লেগেছে। আচ্ছা, এখন সবশেষ আপনি আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। এরকম একজন অ্যাঙ্কারিং করছে যে যার সাথে এই যে এতক্ষণ কিভাবে কাটিয়ে দিয়েছি বলতে পারবো না। এটা বিনোদন আড্ডা, অবশ্যই অনেক এনজয় করেছি, কখন সময় পার হয়ে গেছে জানি না। আমার যারা অডিয়েন্স কিংবা বিনোদন আড্ডার যারা অডিয়েন্স, নিয়মিত এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমি যে কথাগুলি আপনাদের বলেছি আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এখানে এসে আপনারা অনেক কথা শেয়ার করেছেন, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিনোদন আড্ডা থেকে। তবে কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।